আনসার ও ভিডিপিকে চেইন অব কমান্ড এবং নিয়ম মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে, জানালেন অর্থমন্ত্রী। এবং লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চেইন অব কমান্ড এবং নিয়ম মেনে না চললে যে কোনো বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। তাই এসব মনে রেখে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে উঠতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীকে আরও আধুনিক ও গতিশীল করে গড়ে তোলা হবে। তৃণমূল পর্যায়ে বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান আরও বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও আনসার সদস্যদের ভূমিকা ইতিবাচক। দেশে বিদেশে আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, জনগণের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চায় সরকার। বিভিন্ন সময় দেশের বিভিন্ন পরিস্থিতিতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে। আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরো দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পদ্মা ব্যারেজের পাশাপাশি বর্তমান সরকার তিস্তা ব্যারেজও করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরে দেশের প্রথম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি একথা জানান। বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির ন্যায্য হিস্যায় একমাত্র বিএনপি আন্দোলন করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। জানান, জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি ক্রমান্বয়ে বাস্তবায়ন করছে বর্তমান সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজে হাত দিবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছেন তাদের সে পরিষ্কার ভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বে তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে। উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করবো। আমরা এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যে পানিটা আসে, সেই পানিকে আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিকে আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরো যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। বিগত সময়ে ভুয়া ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদনের কারণে দেশে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে এবং অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসবে। একই সঙ্গে খুব শিগগিরই দেশে উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, দুর্বল আর্থিক প্রতিবেদনের কারণে ব্যাংকগুলো ভুল তথ্যের ভিত্তিতে ঋণ দেয়, অদক্ষ প্রতিষ্ঠান অর্থায়ন পায় এবং করের আওতা সংকুচিত হয়।
তাই জাতীয় অর্থনীতির স্বার্থে আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 9 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় খালাস দেওয়া হয়েছে 5 জনকে। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খুরশিদ আলম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এই রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অস্ত্র মামলারও রায় দেওয়া হয়েছে। সেই মামলায় 13 আসামিকে 2টি পৃথক ধারায় 17 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যা মামলার মতো ওই মামলায়ও 5 আসামি খালাস পেয়েছেন বলে জানান তিনি। রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় অপরাধী যেই হোক তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন, ছিনতাই ও যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ডিএমপির 0 টলারেন্স নীতি কার্যকর রয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে রাজধানীতে বিশেষ নিরাপত্তা নেয়ার কথাও জানান মোসলেউদ্দিন আহমদ। এই নগরীতে ছিনতাই, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত 1 মে 2026 থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া, প্রতারণা সহ অনলাইন ভিত্তিক অপরাধসমূহ প্রতিরোধে ডিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও 2 ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর আওতায় এই সুবিধা পান তারা। সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারীদের ক্ষমা করবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল এদেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে, সংস্কারের দাবিও জানিয়েছে। এ সময় ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরের প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, আগামী 2 বছরের মধ্যে এই বিমানবন্দর চালু হবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু কইরা কেন নাম বলবো কয়, নামটা জানেন তো দলটার? কয় দেখি কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, হ্যালো, আসলে জামাত আসবে, জামাত ভবিষ্যতে আসবে মনে করে? আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না।
অথচ আমরা এই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের, যে প্রধানমন্ত্রী কথা দিয়েছে তারেক সাহেব আপনাদেরকে এটা করতে হবে, আমাকে বলছে আপনারটা হবে। দেশে হামের প্রাদুর্ভাব কমেছে এবং দ্রুত সময়ের মধ্যে হাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তার দাবি, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করেছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো। এ সময় স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। এখানে কি অনিয়ম পেয়েছি আপনারা আমার সাথে ছিলেন, আপনারা দেখেছেন। আমি অ্যাকর্ডিংলি জনগণের সাথে অ্যাকশনে যাব, যতটুকু অ্যাকশন নেওয়া যায় ততটুকু অ্যাকশনে যাব। অ্যান্টি রেবিসের ব্যাপারটা আপনারা শুনেছেন, এরকম হওয়ার কথা ছিল না। এটা আমি দেখবো, আর একটু খতিয়ে দেখবো। আর আদারওয়াইজ যেটা ওয়ার্ডে আপনারা গেছেন, রুগীরা ভালো বলেছে, বাথরুম আমি দেখেছি যেমন বলেছে রুগীরা ঠিক তেমন না, আপনারাও দেখতে পারেন। 103% আমরা টার্গেটকে ক্রস করেছি 100%-এ। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সব জায়গায় চলছে মাইকিং করার জন্য প্রত্যেক উপজেলায়, যে এখনও যারা টিকার বাইরে রয়ে গেছে তাদেরকে নিকটস্থ ক্যাম্পে এসে টিকাদানের জন্য এটা আমরা করেছি। আমাদের এটা কন্টিনিউ চলবেই। সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, সাহস থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবে, সেটাই দেশের মানুষ চায়। সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন একটি কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মোংলা থেকে মোটরসাইকেল যোগে 3 আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত 2 জনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ঘরের মাঠে পাকিস্তানকে টানা 2 টেস্টে হারিয়েছে বাংলাদেশ। টানা 2 টেস্ট হেরে টাইগারদের কাছে হোয়াইট ওয়াশের স্বাদ পেল পাকিস্তান। এমন সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। আর নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ডকে পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের বলে অভিহিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে দল ঘোষণার পর থেকেই নেইমারকে ঘিরে সমর্থকদের মনে উঠেছিল এক প্রশ্ন, জনপ্রিয়তার কারণেই কি তাকে দলে নেওয়া হয়েছে? তবে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তের মূল কারণ ছিল তার ফিটনেস ও অভিজ্ঞতা। পাশাপাশি নেইমারকে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম
গ্লোবও জানিয়েছে ইতালিয়ান কোচের সঙ্গে ভিডিও কলে কথা বলেই 2026 বিশ্বকাপে নেইমারের ব্রাজিল দলে ফেরার পথ চূড়ান্ত হয়। ব্রাজিলিয়ান তারকাকে নতুন ভূমিকা ও জাতীয় দলে আচরণ বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন আনচেলত্তি। জানানো হয়েছে তার নতুন ভূমিকা ও জাতীয় দলের আচরণ বিধি সম্পর্কে। বলা হয়েছে আপাতত কোচের প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবেও থাকছেন না তিনি। পাশাপাশি আনচেলত্তি ও তার কোচিং স্টাফ জাতীয় দলে যে নতুন শৃঙ্খলা ও আচরণ বিধি চালু করেছেন সেগুলোও তাকে বুঝিয়ে বলা হয়। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। আনসার ও ভিডিপিকে চেইন অফ কমান্ড এবং নিয়ম মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে জানালেন অর্থমন্ত্রী। এবং লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।